হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। তো আজকে আমরা যেটা বুঝবো সেটা হলো লজ অফ মোশন, মানে নিউটনের যে তিনটে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড থার্ড ল, সেটাকে আমরা কিভাবে সিম্পল ভাবে বুঝতে পারি। তো চলে আসি প্রথম লটাতে, নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল কি বলছে? when an object is moving in a straight line, যখন একটা অবজেক্ট সামনের দিকে এগোচ্ছে, স্ট্রেট লাইনে এগোচ্ছে, তখন যদি আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে অবজেক্টটা স্ট্রেট লাইনেই মুভ করতে থাকবে। আবার উল্টো দিকে দেখতে গেলে একটা অবজেক্ট যেটা ইনিশিয়ালি রেস্টে আছে, তাকে যদি আমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে বাধ্য না করি, তাহলে সে মোশনে আসবে না। দ্যাট মিনস একটা অবজেক্ট যেটা রেস্টে আছে সে মোশনে আসতে চাইবে না, আর একটা অবজেক্ট যেটা একটা স্ট্রেট লাইনে মোশনে যাচ্ছে সে রেস্টে আসতে চাইছে না। তো অবজেক্টের এই যে প্রপার্টি, এটাকে বলি আমরা ইনার্শিয়া। ইনার্শিয়া অফ এন অবজেক্ট। একটা অবজেক্টের ইনার্শিয়ার জন্যই অবজেক্টটা নিজের যে ইনিশিয়াল কন্ডিশন সেটাকে চেঞ্জ করতে চায় না। যে মোশনে আছে সে মোশনে থাকতে চায়, যে রেস্টে আছে সে রেস্টে থাকতে চায়। এখন রিয়েল লাইফে আমরা দেখেছি যে কোনো অবজেক্টকে যদি মোশন দিই, সেটা আলটিমেটলি রেস্টে এসে যায়। যদি একটা অবজেক্টকে আমরা একটু পুশ করি, ঠেলা দিই, মানে মোশনে দিই, কিন্তু সেই অবজেক্টটা কি আলটিমেটলি স্ট্রেট লাইনে চলতে থাকে না, সেটা থেমে যায়। সে থেমে যাওয়ার কারণ হলো এখন ফ্রিকশন। কিন্তু যদি সেইটাকে আমরা ইকুয়েশন থেকে সরিয়ে দিই, তাহলে কিন্তু একটা অবজেক্ট মোশনে আসলে সে আর রেস্টে আসতে চাইবে না। তার এক্সাম্পল আমরা বুঝতে পারি, যদি আমরা আইসের ওপর স্কেটিং করি, তাহলে থামাটা বড্ড মুশকিল হয়ে যায় অন্যান্য মোশনের থেকে। তো যেখানে আমরা দেখছি ফ্রিকশনটা বড্ড কম আছে, সেই মোশনে আমরা নিউটনের যে ফার্স্ট ল সেটাকে আমরা অনেক ভালোভাবে ফিল করতে পারি। তো এখানে দুটো ইনার্শিয়া আছে, একটা হলো ইনার্শিয়া অফ রেস্ট, আর একটা হলো ইনার্শিয়া অফ মোশন। একটা ইনার্শিয়া অফ রেস্ট, একটা ইনার্শিয়া অফ মোশন। তো ইনার্শিয়া অফ রেস্টের কি এক্সাম্পল দেয়া যায়? ইনার্শিয়া অফ রেস্ট হলো বাস। বাসের এক্সাম্পলটা সব থেকে ইজি। যখন অনেকে আমরা বাসে বসে আছি, বাসটা তখনও ছাড়েনি, তখন আমরা চুপচাপ বাসে বসে আছি সিটে, বা কেউ দাঁড়িয়ে আছে, যখন বাসটা হঠাৎ করে মোশনে আসে, তখন আমরা সবাই পিছনের দিকে একটা ফোর্স ফিল করি এবং সবাই পিছনের দিকে হেলে যাই কিছুটা। এই এক্সাম্পলটা আসছে ইনার্শিয়া অফ রেস্ট থেকে। কারণ বাসে যখন বসে আছি, আমাদের পা বাসের নিচের সারফেসের সাথে সেটাও রেস্টে আছে, কিন্তু আপার বডি যখন বাসটা মোশনে যাচ্ছে, আমাদের পাটা বাসের সাথেই মোশনে চলে যাচ্ছে, কিন্তু আপার বডিটা রেস্টে থাকতে চাইছে, সেই জন্য সে পিছিয়ে যাচ্ছে। আবার একইভাবে বলতে পারি ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া অফ মোশন যখন হচ্ছে, তখন বাসটা যখন অলরেডি মোশনে আছে, তখন হঠাৎ করে যখন বাসটা ব্রেক মারছে, তখন আমাদের পা যেটা বাসের সাথে অ্যাটাচড আছে সেও হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আপার বডি ইনার্শিয়া অফ মোশনের জন্য সে রেস্টে আসতে চাইছে না। তো সে সে তখনও মোশনে যেতে চাইছে, সেই জন্য আমাদের আপার বডি সামনের দিকে হেলে যাচ্ছে। আবার ইনার্শিয়া অফ মোশনের আদার এক্সাম্পল হলো, আমরা যে ফ্যান ইউজ করি, সিলিং ফ্যান, সুইচ অফ করার সাথে সাথেই কি ফ্যানটা মোশন থেকে হঠাৎ করে রেস্টে এসে যায়? আসে না। ফ্যানটা আরো কয়েক রাউন্ড ফ্যানটা রোটেট করতে থাকে এবং আলটিমেটলি সেটা ফ্রিকশনের জন্য, ঘর্ষণের জন্য সেটা আলটিমেটলি রেস্টে এসে যায়। তো সেটাও ইনার্শিয়ারি এক্সাম্পল, ইনার্শিয়া অফ মোশন। দেন লং জাম্পের সময় কোনো অ্যাথলিট জাম্প নেওয়ার আগে কি করে? অনেক দূর থেকে একটা মোশনে দৌড়ে আসে। সে যদি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যদি লাফ মারি, তাহলে আমরা কত দূর পৌঁছতে পারবো? বেশি দূর পৌঁছতে পারবো না। তো আমাদের সেই যে একটা লম্বা রান আপ, সেই স্পিডটা আমাদের ইনার্শিয়া মোশনের জন্য একটা বড় জাম্প নিতে হেল্প করে। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পল গুলো হলো আমাদের নিউটনের ফার্স্ট ল। এবার চলে আসি নিউটনের সেকেন্ড লতে।
তো সেকেন্ড ল থেকে আমরা কিসের কনসেপ্ট পাই? সেকেন্ড ল থেকে আমরা বেসিক্যালি ফোর্সের কনসেপ্ট পাই। ফোর্স এখন ফোর্সের কনসেপ্টটা কি বলছে? একটা অবজেক্ট যার একটা মাস আছে, তাকে যদি আমি কিছুটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার মধ্যে অ্যাক্সেলারেশন জেনারেট হবে। তো সাপোজ একটা অবজেক্ট আছে, তার মাস হলো a, তাকে যদি আমি f ফোর্স দিই তাহলে তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন এসে যাবে, সেটা হলো a। তো আমাদের ইকুয়েশনটা রেডি হয়ে গেল, f ইকুয়ালস টু ma। এখন তোমাদের যদি অ্যাক্সেলারেশনের কনসেপ্টটা এখনো বুঝতে অসুবিধা আছে, তো অ্যাক্সেলারেশনটাও বলে দিই। অ্যাক্সেলারেশন হলো যখন আমরা মোশনে আছি এবং আমাদের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, সেম ভেলোসিটিতে আমরা যাচ্ছি না। ধরে নিচ্ছি ইনিশিয়ালি আমরা ইউ ভেলোসিটি দিয়ে স্টার্ট করেছিলাম ইউ, এবং ফাইনালি সেটা ভেলোসিটি ভি হয়ে যাচ্ছে, যেখানে ভি এর ভ্যালুটা ইউ এর থেকে বড়। তো এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন আমরা পাবো ভি মাইনাস ইউ বাই টি, যে টাইম আমাদের লাগবে সেটাই। আর এই অ্যাক্সেলারেশনের কনসেপ্ট থেকে যদি অ্যাকচুয়ালি নিউটনের সেকেন্ড লতে যেতে চাই, তাহলে এখানে বলছে যে কোনো অবজেক্টের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা তার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সাথে প্রপোর্শনাল। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তো ফাইনাল মোমেন্টাম আমাদের কি এমভি, ইনিশিয়াল মোমেন্টাম ছিল এমইউ, তার রেট মানে টাইম দিয়ে ডিভাইড করব। তো বলছে যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দিস চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এ প্রপোর্শনাল টু আমরা এখানে বলতে পারি এমটা কমন নিয়ে নিলে ভি মাইনাস ইউ বাই টি, দেয়ারফর এ প্রপোর্শনাল টু এম এ। কারণ ভি মাইনাস ইউ বাই টি এটা আমরা জানি, এটাই হলো অ্যাক্সিলারেশন। তো এখান থেকে আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট পেয়ে যাই, যে কনস্ট্যান্টের ভ্যালু আমরা আলটিমেটলি 1 ধরে নিই। তো আমাদের ইকুয়েশনটা রেডি হয়ে যাচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। তার মানে একটা দিকে কোনো অবজেক্টে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেই অবজেক্টটা অ্যাক্সেলারেশন গেইন করতে বাধ্য, অ্যাক্সেলারেশন তার মধ্যে গেইন হবেই। এই এক্সাম্পলটাকেই এখানে এই যে এক্সাম্পলটা, এটা আমরা একটা লিনিয়ার মোশনের ক্ষেত্রে বললাম যে একটা অবজেক্টকে আমরা লিনিয়ারলি ফোর্স দিচ্ছি। একই ফোর্স যদি ভার্টিক্যালি হয়, মানে একটা এম মাসের অবজেক্ট উপর থেকে নিচের দিকে পড়ছে, তো এখানে উপর থেকে নিচের দিকে পড়ার সময় সে কোন অ্যাক্সিলারেশন নিয়ে পড়ে? এক্ষেত্রে আমরা এ লিখবো না, এক্ষেত্রে আমরা লিখবো জি। এইটাই হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে একটা অবজেক্টের নিচের দিকে যে ফোর্স অ্যাপ্লাইড হয় সেটাই আমরা অ্যাকচুয়ালি অবজেক্টটার ওয়েট বলি। নর্মালি একটা অবজেক্ট নিচের দিকে যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাই তার আমরা ওয়েট হিসেবে সেই কনসেপ্টটাকে জানি। তো এখানে ফোর্সটা কত হচ্ছে? এম ইন্টু জি, আমরা জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। নিচের দিকে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, নিচের দিকে কোন অ্যাক্সিলারেশন আছে? সেটা জি আছে, তাহলে নিচের দিকে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এম জি। তো এটাই হলো একটা অবজেক্টের ওয়েট, এম জি। তাহলে বুঝতে পেরেছো নিউটনের সেকেন্ড ল থেকেই আমাদের কোনো অবজেক্টের ওয়েটের কনসেপ্টটা চলে আসছে। এবার চলে আসছি নিউটনের থার্ড লতে, এবং নিউটনের থার্ড লটা নিউটনের সেকেন্ড ল থেকেই ফলো আপ হবে, সেটা তোমরা এখনই বুঝতে পারবে। থার্ড ল, তো এখানে যেটা আছে থাক। এবার ব্যাপারটা হলো, যখন একটা অবজেক্টকে আমরা ওপর থেকে ড্রপ করছি, তখন যতক্ষণ না অবজেক্টটা আলটিমেটলি সারফেসে এসে পড়ে যাচ্ছে ততক্ষণ অবজেক্টটা নিচের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তো যে কোনো অবজেক্টের নিউটনের থার্ড ল বলছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, মানে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। তার মানে আমরা যেমন মাটিতে দাঁড়িয়ে আছি, আমরা নিজেদের একটা ওয়েট ফিল করতে পারছি। কেন ফিল করতে পারছি? কারণ নিচের দিকে
আমাদের যে মাস সেটা একটা ফোর্স দিচ্ছে mg। এটা যখন নিচের দিকে ফোর্স দিচ্ছে, এই নিচের সারফেসটাও ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স আমাদের উপরের দিকে দিচ্ছে। আর এইটাই হলো রিঅ্যাকশন। অ্যাকশন নিচের দিকে হচ্ছে আর রিঅ্যাকশন উপরের দিকে হচ্ছে। এই রিঅ্যাকশনটা অ্যাকশনের সাথে ইকুয়াল হয়। আর আমরা যে ওয়েটটা ফিল করছি দ্যাট ইজ ডিউ টু দিস রিঅ্যাকশন ফোর্স। এখন একটা অবজেক্ট যতক্ষণ উপর থেকে নিচে পড়ছে ততক্ষণ অবজেক্টটা কোনো রিঅ্যাকশন পাচ্ছে না, কারণ নিচে কোনো সারফেস নেই। তো ততক্ষণ সেই অবজেক্টটা ওয়েটলেস ফিল করবে। কিন্তু যেই মোমেন্টে আমি নিচে একটা সারফেস দিয়ে দিচ্ছি, অবজেক্টটা নিচে একটা সারফেস দিয়ে দিচ্ছি, সেখান থেকেই একটা রিঅ্যাকশন ফোর্স আসছে, এবং সেই রিঅ্যাকশন ফোর্সটা এই যে নিচের দিকে অ্যাকশন হচ্ছে মানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার সাথে ইকুয়াল হয়। এটাই হলো নিউটনস থার্ড ল। তার মানে তুমি যদি একটা দেয়ালকে পুশ করো, দেয়ালটা যদি অনেক বড় হয় এবং ভারী হয়, তাহলে দেয়ালটা জায়গা থেকে সরবে না, বরঞ্চ দেয়ালের সারফেসটা তোমার দিকেই একটা অপোজিট রিঅ্যাকশন ফোর্স দেবে। তার মানে একটা দেয়ালকে যদি কেউ 80 নিউটন বল দিয়ে পুশ করে, ফোর্স দেয়, তাহলে দেয়ালটাও তাকে একটা 80 নিউটনের বলের রিঅ্যাকশন দেবে। ঠিক আছে, নিউটনের থার্ড ল এর ইউজ করে আমরা সারফেস থেকে মহাকাশে রকেট ছাড়ছি। রকেটটা কেমন হচ্ছে? রকেটের মধ্যে এখানে গ্যাস চেম্বারে কম্বাসন হচ্ছে এবং এখান থেকে হাই স্পিডে কি বেরোচ্ছে? গ্যাস বেরোচ্ছে হাই স্পিডে। তো নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটাই হলো আমাদের এখানে অ্যাকশনের কাজ করছে। তো যেহেতু রকেটটা গ্যাসটাকে নিচের দিকে ফোর্স দিচ্ছে, তো ইকুয়ালি এই গ্যাসটা রকেটটাকে উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। আর এই রিঅ্যাকশন ফোর্সেই রকেটটা উপরের দিকে উড়ে যাচ্ছে। ওকে, আরো অনেক এক্সাম্পল মাথায় আসে, যেমন একটা বেলুনকে যদি মুখ দিয়ে ফুলিয়ে, বাঁধতে হবে না, মুখ দিয়ে ফুলিয়ে যদি আমরা এভাবে হাত দিয়ে ছেড়ে দিই, তাহলে আমরা দেখেছি যে বেলুনটা এইভাবে কিছুটা উড়ে তারপর মাটিতে পড়ে গেল। ওই যে জিগজ্যাগ কিছুক্ষণ উড়লো, তার রিজনটা কি? কারণ বেলুনটা যেহেতু আমরা ফুলিয়েছি, বেলুনের ভেতরে হাওয়াটা আছে। এখন যে মুহূর্তে আমরা ছেড়ে দিলাম, সেই মুহূর্তে বেলুনের পেছন থেকে হাওয়াটা হাই স্পিডে বেরোতে শুরু করলো, এবং এইদিকে যদি হাওয়াটা বেরোয়, এয়ার যদি এদিকে বেরোয়, তাহলে এদিকে আমাদের একটা অ্যাকশন হচ্ছে এবং একইভাবে উল্টো ডাইরেকশনে একটা আমরা রিঅ্যাকশন পাচ্ছি। সেই জন্য বেলুনটার মোশন সবসময় যেদিকে যেদিকে এয়ারটা বেরোচ্ছে তার উল্টো দিকে হয়ে যাচ্ছে। এইভাবে আমরা থার্ড ল এর আরো অনেক এক্সাম্পল পাই। যেমন একটা স্মল বোট থেকে একজন যদি নদীর পাড়ে লাফ মারে, তাহলে সে একটা স্মল বোট থেকে কেউ যদি নদীর পাড়ে লাফ মারে, তখন সে কিভাবে ফোর্স দেবে? সে পা দিয়ে বোটের উপর একটা পিছন দিকে একটা ফোর্স দেবে, আর সেই ফোর্সের জন্যই বোটও তার উপর একটা অপোজিট ডাইরেকশনে একটা রিঅ্যাকশন ফোর্স দেবে, যেটাকে ইউজ করে সে ল্যান্ডে জাম্প করতে পারবে। তো এখানে আর নৌকাটাও কিছুটা কি হবে? পিছন দিকে সরে যাবে। তো এইভাবে আমরা নিউটনের থার্ড ল এর অনেকগুলো এক্সাম্পল বুঝতে পারি। ঠিক আছে, আশা করি তোমাদের তিনটে ল এক্সপ্লেন করতে পারলাম ক্লিয়ারলি এখানে যে এক্সাম্পল গুলো দিলাম। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেনগুলো কমেন্টসে করতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।